অন্ধকার পাতাল ঘরে রোগা পাতলা দুর্বল শরীর নিয়ে ভাঙা চৌকিটার উপর শুয়ে কাতরাচ্ছে রুদ্ররাজ। পৃথিবীর আলো দেখার জন্যে চোখ দুটো কেমন মরিয়া হয়ে উঠেছে। নিজের এই বন্দি জীবন আর সহ্য করতে পারছে না সে। বিধাতার কাছে এই পর্যন্ত কোটিবার নিজের মৃত্যু কামনা করেছে সে। বিধাতা যেন আজকাল তার কোনো প্রার্থনাই শুনছে না। ইদানিং দিনরাতের সময়কাল ভুলতে বসেছে সে। এই অন্ধকার কক্ষে কখন রাত নামে কখন দিন ফোটে রুদ্র কিচ্ছুটি জানে না। ফ্যাকাশে মলিন সফেদ গালে অল্প কম্পিত হাত বোলালো রুদ্র। গ্লেজ ছড়ানো গাল দুটো আজ বড় বড় দাড়ি গোফে ভরে আছে। ঠিকমতো যত্ন না নেবার কারণে সারা শরীরে চুলকানি। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে কিনা তাও অজানা। আজকাল শরীর বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, এই বন্দি দশা থেকে রুদ্রের কোনোদিন মুক্তি মিলবে তো, নাকি আজীবন কয়েদি হয়ে কাটাতে হবে এই নরক তুল্য বন্দিশালায়? রুদ্রের ভাবনা শেষ হবার আগেই খুলে গেল ভারী দরজাখানা। তাতে অল্প আলো প্রবেশ করলো রুদ্রের কক্ষে। দীর্ঘদিন বন্দি থাকার কারণে আলোক রশ্মি সয়ে নিতে পারল না রুদ্রের চোখ। কেমন জ্বলে উঠল সেগুলো, কারণ এতগুলো দিনে কেউ দিনের বেলায় তাকে দেখতে আসেনি। এসপি আবির মাহতাব শুধু রাতের বেলায় এসেই খাবার দিয়ে যায়। ক্ষুধার্ত রুদ্র নিজের অহমিকা দেখানোর ফুরসত টুকুন পায় না। লোভী জিহ্বা খাবার দেখলেই কেমন উন্মাদ হয়ে ওঠে। স্টিলের সিঁড়িতে ঝনঝন পায়ে সুর তুলে কেউ এগিয়ে আসছে। রুদ্র সজাগ হয়ে শোয়া থেকে উঠে বসল। ধীরে ধীরে আলোকিত হলো চারিপাশ। রুদ্রের কক্ষের দরজা খুলে ঢুকলো মানব। অধিক আলোয় চোখ মুখ খিচিয়ে বসে রইল রুদ্ররাজ। এরপর কিছু সময় গড়াতেই ধীরে ধীরে চোখ মেলল। সামনে সারফরাজ দাঁড়ানো। কঠিন মানবের মুখটাই কেমন অদ্ভুত তাচ্ছিল্য হাসি। রুদ্ররাজ সারফরাজকে দেখে মাথা নত করে বলে উঠল, আমাকে মুক্ত করে দে সারফরাজ, বিনিময়ে আমার সব নিয়ে নে। এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। রুদ্রের আকুতি ভরা অনুরোধে সারফরাজের শব্দ তুলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো। নিজেকে কোনো মতে সামলে দাঁত কামড়ে বলে উঠল, ঠিক এই আকুতি মিনতি ট্যাম আমার মা কয়বার করেছে তোদের কাছে? 1 মাসে হাঁপিয়ে গেছিস? তাহলে আমার মা যে 19 বছর থাকলো তার বেলায় বাকি 18 বছর 11 মাসের হিসেব কে দিবি? তোর মরা দাদাম। নিজের পূর্ব অপকর্ম মনে পড়তেই মাথা তুলল রুদ্র। এরপর শিকল বেরি পড়া পায়ে ঝনঝন শব্দ তুলে সারফরাজের সামনে এসে দাঁড়ালো। সারফরাজের 2 হাত নিজের গলায় চেপে উন্মাদের ন্যায় বলে উঠল, প্লিজ কিল মি নাও অ্যাট দিস মোমেন্ট। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেল, প্লিজ কিল মি। একই কথা বারবার রিপিট করতে করতে সারফরাজের সাথে ধস্তাধস্তি শুরু করলো রুদ্ররাজ। নিজের ক্রোধের লাগাম টানতে না পেরে সজোরে রুদ্রের মুখে এক ঘুষি বসালো সারফরাজ। ঘুষি খেয়ে বিছানায় ছিটকে পড়ল রুদ্র। গায়ের শার্ট টেনে টুনে ঠিক করতে করতে সারফরাজ বলে উঠল, তুই মরে গেলে আমার পৈশাচিক সত্তা কাকে দেখাবো আমি? তাছাড়া আগামী মাসে আমার বিয়ে, দাওয়াত খাবি না? আমার বাচ্চা কাচ্চার মুখে মামা ডাক শুনবি না? আমার জীবনের পরিপূর্ণতা না দেখে মরবি বাস্টার্ড। সারফরাজের গর্জনে কেঁপে উঠল রুদ্র। রুদ্রের নিশ্চুপ অবয়বে সারফরাজ বাঁকা হেসে বলল, খুব হিংসে হচ্ছে না? এত বড় ডক্টর, এত টাকা, ক্ষমতা, কিচ্ছু তোর কাজে এলো না। আফসোস, একটা মেয়েকে চুমু পর্যন্ত খেতে পারলি না এই জীবনে। এক কাজ কর, ধরতে পারিস ফ্রি টিপস। তুই চ সামনের লেসখানা কেটে ফেল, বেকার জিনিস, কোনো দাম নেই। তোকে দেখতে পুরো পাগলের মতো লাগছে, গায়ের গন্ধে মাসি ভনভন করছে। রাস্তার পাগলিও তোকে লাইক করবে না এখন। সেই হারা হেরেছিস আমার কাছে। তোর যাদের চাইতেও করুণ পরিণতি হলো তো। আফসোস, বড় আফসোস। কথাগুলো বলতে বলতে রুদ্রের চুলের গোছা চেপে ধরল সারফরাজ। এরপর ঠান্ডা গলায় বলল, এমন অবস্থা করব যে মরতেও পারবি না, আবার তিক্ততার গ্লানি নিয়ে বাঁচতেও পারবি না। আমি খুব খারাপ রে রুদ্র। তুই আমারও সম্পর্কে খোঁজ না নিয়েই ঝামেলা পাকিয়েছিস। ওকে, নো প্রবলেম। আমি তোকে আমার সম্পর্কে ধীরে ধীরে জানাবো। আপাতত জেনে রাখ, আমি একটা জানোয়ার।
কথাগুলো বলে রুদ্রের চুল ছেড়ে দিয়ে একটা খাবারের বক্স টেবিলে ছুঁড়ে বলে উঠল, এরপর থেকে আরও কম খাবার আসবে তোর জন্য। বসে বসে খেয়ে গায়ে চর্বি জমেছে। নতুন শার্ট নোংরা হাতে ধরে কুচকে ফেলেছিস। তোর বিজনেস প্রফিট থেকে এই টাকা কেটে নেব আমি। ওয়াইট। আগামী মাসের প্রথম শুক্রবার সারফরাজ আর রূপকথার বিয়ের দিন তারিখ নির্ধারণ হয়েছে। অভিনব এখন অনেকটাই সুস্থ। রূপকথা জেদ ধরেছে যেহেতু বিয়ের আর বেশি সময় নেই, তাই আগে ভাগেই কেনাকাটা শুরু করবে সে। সারফরাজের বিষয়ে আরো একটি কাঠি উপরে। ঢোলে বাড়ি পড়া মাত্র নেচে উঠেছে সে। রূপকথাকে বারবার সিঙ্গাপুর থেকে শপিং করার তাগাদা দিচ্ছে। রূপকথা ঠোঁট উল্টে পাত্তা না দিয়ে জানিয়ে দিয়েছে সে এখান থেকেই কেনাকাটা করবে। রূপকথার জেদের কাছে হার মেনে ইয়ং, অভিরূপ, নেলি আর সারফরাজ মিলে বেনারসি পল্লীতে এলো রূপকথাকে নিয়ে। বড় একটা দোকানে গিয়ে রূপকথা বেছে বেছে একটা অফ হোয়াইট শাড়ি সিলেক্ট করলো। সারফরাজ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, ওই দিন কি আমাকে মাটির নিচে চালান করা হবে? সাদা কেন, লাল পরো, লাল। রূপকথা চোখ মুখ কুচকে বলে উঠল, উফ, বেশি কথা বলো না তো, এখন আর কেউ লাল টাল পরে না, ওসব এখন ব্যাকডেটেড। সারফরাজ ভ্রু শুরু করে বিস্ময়ে শুধালো, তুমি আমাকে ইনডিরেক্টলি রুচিহীন বললেন? হ্যাঁ বললাম, এবার মুখ বন্ধ করে আমাকে শাড়ি চুজ করতে দাও, নয়তো বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেলের কথা শুনে বুক চেপে সারফরাজ অভিরূপ আর ইয়ংকে আদেশ দিল, বেনারসি পল্লীর সবগুলো দোকানে সাদা শাড়ি নেম, ওকে কব্বর দেন, তাও যাতে বিয়ে ক্যান্সেল করতে না পারেন। বউয়ের চাইতে শ্বশুরের মোট সুইং ঘন ঘন হয়, এদের মোট সুইংয়ে আমার জীবন তেজ পাতাম। প্লিজ গো গো। সুফিয়ান চৌধুরীর বাংলোখানা আজ পাহাড়ি আলোকসজ্জায় সেজে উঠেছে। চারপাশে ঝিকমিক আলোর সমাহার। অতিথি আড্ডায় খলবল করছে পুরো বাংলোর এরিয়া। কখনো চাপা, কখনো বা উচ্চস্বরের হাসি মাতিয়ে বেড়াচ্ছে চারিধার। অদরের সাউন্ড বক্সে বাজছে আজ কন্যার গায়ে হলুদ গান। সকলের মধ্যে উচ্ছ্বাস আর কর্মব্যস্ততার তারা। বাংলোর চারপাশে কড়া পুলিশি নিরাপত্তা। হলুদ সন্ধ্যায় উপস্থিত হয়েছেন বড় বড় পুলিশ কর্মকর্তা আর উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। বাগানের কোণে বিশাল চুলায় বাবুর্চি হাতা খুন্তি নেড়ে নেড়ে রান্না করছেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিরিয়ানির সুগন্ধ। পাশেই চটপটি, ফুচকা, আইসক্রিমের স্টল। মন চাহিবা মাত্র হাতের নাগালে পাওয়া যাচ্ছে সব। এক পলক দেখলে মনে হচ্ছে কল্পনার রাজ্য। পার্লারের মেয়েটার রূপকথার হাতে সুনিপুণভাবে মেহেদির ডিজাইন আছে। শেষ মুহূর্তে শুধালো, ভাইয়ার নাম লিখতো? রূপকথা লাজুক হেসে সম্মতি জানালো। সম্মতি পেতেই দক্ষ হাতে পদ্ম ফুলের ডিজাইন এঁকে তার উপর লিখে দিল সারফরাজ। রূপকথা কোনোই পর্যন্ত ভরে দুহাতে মেহেদি পড়েছে। নেলি আগেই মেহেদি পরে সেজে গুছে পরিপাটি। সবকিছু ঠিক থাকলে এতদিন অভিরূপ আর তার বিয়েটাও হয়ে যেত। দেরিতে হলেও এসব নিয়ে নেলির কোনো মন ভার নেই। রূপকথা সারফরাজ অবশেষে এক হতে চলেছে, এই আনন্দেই নেলি আত্মহারা। রেখা আজ যেন দুদণ্ড দাঁড়ানোর সময় পাচ্ছে না। কোমরে আঁচল গুজে রেখা সেলিনা আগত মেহমানদের খাতিরদারিতে ব্যস্ত। কুলসুম গায়ে একটা হলুদ আর খয়েরি মিশেলের শাড়ি পরে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে কার কি লাগে। মেয়েটারও আজ আনন্দের শেষ নেই। এত আনন্দ, এত খুশি, সবকিছু ছাপিয়ে বেদনায় মুষড়ে উঠল সুফিয়ান চৌধুরীর বুক। যেই মেয়েটা পুরো বাড়ি মাতিয়ে বেড়াতো, সেই মেয়ে আগামীকাল মেহমান হয়ে যাবে। তার চিৎকার চেঁচামেচি চাইলেও আর শোনা হবে না। এই বৃহৎ বাংলোর ঘরে একাকী সময় কাটাতে হবে দুই প্রবীণার। ডাইনিং টেবিলে সুফিয়ান চৌধুরীর পাশের চেয়ারটা খালি পড়ে থাকবে। কেউ আবদার করবে না, মা আজ দুপুরে একটু বিরিয়ানি করো, কিংবা বাবা আজ সন্ধ্যায় সমুচা এনো। ডিউটি থেকে ক্লান্ত শরীরে ফিরে ধপ করে সোফায় মাথা হেলালেও এখন থেকে আর কেউ বলবে না, মাথা টিপে দেবো বাবা, খুব ধকল গেছে কি, একটু লেবু শরবত খাবে? আচ্ছা, আদরের মেয়েহীন এত এত ফাঁকা স্থান কি দিয়ে পূর্ণ করবেন তিনি? সুফিয়ান চৌধুরীর ভাবনার মাঝে আমজাদ হায়দার আর এসপি আবির মাহুতা পেলেন। আমজাদ সুফিয়ানকে ডেকে বলে উঠলেন, সে কি ভাইজান, আপনি এখানে একা একা কি করছেন? আকস্মিক পরিচিত গলায় নিজেকে কোনো মতে ধাতস্থ করলেন সুফিয়ান। সঙ্গোপনে চোখের কোণের জল মুছে বলে উঠলেন, আরে তোমরা?
আবির মাহতাব বুঝতে পারলেন সুফিয়ান চৌধুরীর মন ভালো নেই। বিষাদের মেঘেরা জমে জমে কালো পাহাড় গড়ে তুলেছে ছোট বুকটায়। সেও এক কন্যা সন্তানের জনক হয়েছে। সন্তানকে এক পলক না দেখলে কেমন হাসফাস অনুভূতি হয়, এটা তার চাইতে আর কে ভালো জানে। আবির মাহতাব তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ছেলেপক্ষ হলুদ নিয়ে রওনা দিয়েছে স্যার, একটু এদিকটায় আসুন, রূপকথাকে স্টেজে আনতে হবে। ওদিকে সবাই আনন্দে মশগুল, কারোর কোনো ধ্যান নেই। সুফিয়ান চৌধুরী তারা দেখিয়ে আবিরের স্ত্রীকে আদেশ করলেন, রোজি, যাও তো বোন, গিয়ে রূপকথাকে স্টেজে তোলার ব্যবস্থা করো। সুফিয়ান চৌধুরীর আদেশ পেতেই দ্রুত পদে ছুটে গেল রোজি। বাংলোর বাগান এরিয়ায় বিশাল ফাঁকা জায়গাটায় নান্দনিক স্টাইলে সাদা আর হলুদ তাজা ফুলের সমাহারে সাজানো হয়েছে হলুদের স্টেজ। সারফরাজ ও তার ব্যবসায়িক বন্ধু অভিরূপ ইয়ং ডালা ভর্তি হলুদ, বিভিন্ন গিফট, চকোলেটস, কেক আর বিশাল বড় এক সাদা গোলাপের গুচ্ছ নিয়ে স্টেজের সামনে এসে দাঁড়ালো। স্টেজে রূপকথা নেই। রূপকথা আজ কিভাবে সেজেছে তা দেখার জন্যে সারফরাজের মন দুরু দুরু করে কেঁপে উঠল। হাত পা কেমন শিরশির করছে। অভিরূপ টের পেল সারফরাজের মতি গতি। সে ফিসফিস করে বলে উঠল, ওরা জনসমক্ষে আমাদের মান সম্মান নষ্ট করিস না। যদি জ্ঞান হারাস তবে লাথি দিয়ে পাশে ড্রেনে ফেলে রেখে চলে যাবো। অভিরূপের কথায় দাঁত কামড়ালো সারফরাজ। এরপর হাতের ফুলগুলো বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল রূপকথার অপেক্ষায়। আবিরের স্ত্রী রোজি, নেলি আর রূপকথা নেলির পরিচিত বিশেষ বন্ধু লাল শামিয়ানার নিচে গান বাজাতে বাজাতে নিয়ে এলো রূপকথাকে। সম্মুখে সারফরাজকে দেখে থেমে গেল সকলেই। রূপকথা অবাক নয়নে অনিমেষ দেখল তার প্রেমিক পুরুষকে। ধবধবে শুভ্র পাঞ্জাবির উপর হলুদ কোটি পড়েছে সারফরাজ। দেখতে রূপকথার রাজকুমারদের মতো লাগছে। ফর্সা গালে খোঁচা খোঁচা ছোট দাড়ি, টনটনে আদুরে নাক, লালচে ঠোঁটে পরিচিত ভরসা যুক্ত হাসি আর গভীর নীল চোখ। রূপকথা সারফরাজের সামনে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল। এরপর বলে উঠল, শেষ পর্যন্ত তুমি আমার হতে চলেছ। সারফরাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো। অন্তরে কেমন প্রশান্তির হাওয়া বইছে। শুধু দীর্ঘ রাতটুকুর অপেক্ষা। এমন সময় বক্সে বেজে উঠল গান মেরা সাইয়া সুপারস্টার। রূপকথা আগেই এই গানের ডান্স স্টেপ শিখে রেখেছিল। সে প্রশস্ত হেসে সারফরাজকে চোখ টিপে নেচে উঠল। প্রিয়তমার নাচ মুগ্ধ নয়নে উপভোগ করল সারফরাজ। রূপকথা আজ কাঁচা হলুদ জামদানিতে নিজেকে জড়িয়েছে। সোনা রঙা অঙ্গে শাড়িখানা কেমন চোখ পুড়িয়ে দিচ্ছে। মাথায় কাঁচা ফুলের টাইরা, হাতে শুভ্র গোলাপ আর বেলির কালিয়া, গলায় ঝোলানো গাঁদা ফুলের বড় মালা। চোখ মুখে জাদু করি অঙ্গভঙ্গি করে নেচে নেচে গান গাইছে রূপকথা। সারফরাজের মনে হলো এটা রূপকথা না, পরীর দেশের ছোট হলুদ একটা পাখি তার সামনে নেচে নেচে হৃদয় পুড়িয়ে দিচ্ছে। সারফরাজ অমায়িক মুগ্ধ হেসে রূপকথার পানে হাত বাড়ালো। সেই হাত আলতো করে চেপে ধরল রূপকথা। হাতের ফুলের গুচ্ছ অভিরূপের হাতে দিয়ে রূপকথাকে কোলে তুলে স্টেজে উঠে সোফায় বসিয়ে দিল সারফরাজ। এরপর সেন্টার টেবিলে সাজানো হলুদের বাটি থেকে অল্প হলুদ নিয়ে রূপকথার গালে আর নাকে লাগিয়ে কপালে চুমু খেলো। সারফরাজের হলুদ মাখানো শেষ হতেই হামলে পড়ল রূপকথা। এক খাবলা হলুদ নিয়ে সারফরাজের পুরো শরীর মাখিয়ে দিল। মুহূর্তেই শুরু হলো হাস্যরসের প্রতিধ্বনি মিশ্রিত কড়াকড়ি আর হলুদ ছোড়াছুড়ি। সুযোগ পেতেই উপস্থিত সবাইকে হলুদ মাখালো নেলি আর তাদের বন্ধুরা। অভিরূপ কেউ ছাড় দিল না নেলি। বেচারা অভিরূপ পেরে উঠল না নেলির সঙ্গে। শেষমেশ নেলিকে নিজের সাথে চেপে ধরে নিজ গালের হলুদ নেলির নাকে মুখে মাখিয়ে অভিরূপ বলে উঠল, খুব শীঘ্রই এর কঠিন প্রতিশোধ নেব। আমি নেলি হায়লাদার। ওই দিন কিন্তু কোনো ছাড় পাবে না, মনে রেখো। বলেই চোখ টিপল অভি। অভিরূপ কি বোঝাতে চাইছে বুঝতে পেরে লাজুক হেসে নিজেকে কোনো মতে ছাড়ালো নেলি। এরপর দৌড়ে পালালো। নেলির চাবার পানে তাকিয়ে বাঁকা হাসলো অভিরূপ। এরপর বলে উঠল, মাথায় নষ্ট করে দিলে মেয়েটা, কি গরম লাগছে।
রেখা আর সুফিয়ান এসে সারফরাজের রূপকথার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এরপর পায়েস, মিষ্টি আর কিছু ফল খাওয়ালেন। সারফরাজ গভীরভাবে সুফিয়ান চৌধুরীর পানে তাকালো। আজ বড্ড অসহায় লাগছে মানুষটাকে। আগের হাস্য রসে মজানো সুফিয়ান চৌধুরী আজ কেমন গম্ভীর বেদনায় জর্জরিত। মুখে প্রাণ খোলা কোনো হাসি নেই, যা আছে পুরোটাই লোক দেখানো মলিন হাসি। সুফিয়ান চৌধুরীকে এমন অবস্থায় দেখে সারফরাজের হৃদয় ধক করে উঠল। তবে কি বিয়ের নামে বাবার থেকে সন্তান কেড়ে নিচ্ছে সে? না না, এত বড় অপরাধ সারফরাজ কিছুতেই করতে পারে না। বিবেক দগ্ধ হয়ে সারফরাজ সুফিয়ান চৌধুরীর দুই হাত চেপে ধরে বলে উঠল, আপনার মেয়ে কখনোই পর হবে না কমিশনার সাহেব। আমরা সবাই একসাথে থাকব। যতদিন আপনার রিটায়ার না হয় ততদিন রূপকথা আপনার কাছেই থাকবে। নিঃস্বার্থে আপনাকে নিঃস্ব করার কোনো অধিকার নেই আমার। সুফিয়ান কিছুক্ষণ নীরব রইলেন। এরপর চেনা পরিচিত সেই প্রশস্ত হাসি ঠোঁটে চেপে চোখ পাকিয়ে ধমকে উঠলেন, ঘর জামাই থেকে ফ্রিতে খাবার ধান্দা করেছি হতচ্ছাড়া। সারফরাজ মাথা দোলালো। সুফিয়ান আরেকটু প্রশস্ত হেসে বলে উঠল, ঠিক আছে, কবুল করে নিলাম, ঘর জামাই মোবারক। সারফরাজ হাতের আঁচলাই মুখ মুছে বলে উঠল, আমিন।